হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের লেকচার 5 নাম্বার লেকচার নাকি 6 নাম্বার লেকচার ভুলে গেছি। যাই হোক, আমরা গত ক্লাসে কি কি পড়ছি, আমরা গত ক্লাসে কি কি পড়ছি এবং কি কি জানতে পারছি। আমরা জানতে পারছি যে ইএমএফ কি, ঠিক না? ই অফ সেল কি, ইএমএফ কি। হ্যাঁ, আমরা এগুলো গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি যে আমরা একটা সূত্র তার করতে পারছি যে ই অফ সেল সমান হচ্ছে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। এই যে সূত্রটা, ই অফ সেল সমান হচ্ছে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। এখানে ই অফ অ্যানোড কি ছিল? অ্যানোড ছিল যে যে তড়িৎদ্বারটা হচ্ছে যে অ্যানোড অ্যানোডে রাখা হয়েছে, আর ওই তড়িৎদ্বারটা জারণ বিভবের মান। কারণ অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়, আর ক্যাথোডে সবসময় কি হয়, বিজারণ হয়। তাহলে ক্যাথোডের যে তড়িৎদ্বারটা রাখা আছে ওই তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান রাখতে হয়, মান ইউজ করতে হয়, আর অ্যানোড হচ্ছে জারণ বিভবের মান ইউজ করতে হয়। এই দুইটা যোগফল মিলে পুরো সামগ্রিক কোষটার হচ্ছে যে ই অফ সেল বের হবে। ই অফ সেল মানে কি, ই মানে হচ্ছে বিভব, পুরো কোষটার বিভব বের হবে। এখন বিভব জিনিসটা কি, ওইটা এত ডিটেলসে জানার আপাতত দরকার নেই, এগুলো ফিজিক্সে পড়ে আসার কথা। বিভব মানে কি? হ্যাঁ, বিভব মানে দুই বাদের বিভব পার্থক্য সামথিং। হ্যাঁ, উচ্চ বিভব নিম্ন বিভব এগুলো তো পড়ে আসার কথা। তো এখন কথা হচ্ছে যে তাহলে ই অফ সেল মানে কি? ই অফ সেল মানে হচ্ছে পুরো সামগ্রিক কোষটা। সামগ্রিক কোষ বলতে আমরা কাকে বুঝতেছি? অ্যানোড প্লাস ক্যাথোড। কারণ এখানে দুইটা পাত্র থাকে, গ্যালভানিক কোষে দুইটা পাত্র থাকে, একটা অ্যানোড পাত্র, একটা হচ্ছে ক্যাথোডের পাত্র। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি, আর শুধু অ্যানোডের পাত্রে হিসাব করলে যে বিভবটা হবে এটা হচ্ছে শুধু জারণ বিভব, কিংবা হচ্ছে শুধু ই অফ অ্যানোড। হ্যাঁ, আর শুধু ক্যাথোডের পাত্র হিসাব করলে তখন এটা হচ্ছে কি, শুধু বিজারণ বিভবের মান হিসাব করা হবে, মানে অর্ধকোষ। ক্যাথোডের পাত্র একটা অর্ধকোষ, অ্যানোডের পাত্র একটা অর্ধকোষ, এই দুটো অর্ধকোষ মিলে দুটো পূর্ণকোষ। হ্যাঁ, দুইটা না, সরি, একটা পূর্ণকোষ। আর একটা পূর্ণকোষের যে বিভব সেটা হচ্ছে ই অফ সেল। আর প্রতিটা অর্ধকোষের জন্য, অ্যানোডের জন্য হচ্ছে ই অফ অ্যানোড, আর ক্যাথোডের জন্য ই অফ ক্যাথোড। হ্যাঁ, এখন এই সূত্রে বসায় দেওয়ার পর যদি ই অফ সেলের মান কোনো কারণে 0 থেকে বড় আসে, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কি, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় কি, এগুলো আমি বুঝিয়ে দিব। আপাতত কোন কন্ডিশনে কি হয় এটা বুঝতে হবে। ই অফ সেল যদি 0 থেকে বড় হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। ই অফ সেল যদি 0 থেকে ছোট হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। হ্যাঁ, ই অফ সেল যদি 0 হয়, যদি ই অফ সেল যদি 0-এর সমান হয়ে যায়, তখন হচ্ছে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। মানে আমি আবারও বলতেছি, ই অফ সেল যদি 0 থেকে বড় হয়, এটার মান যদি 0 থেকে বড় আসে, তার মানে বুঝতে হবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে। হ্যাঁ, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে মানে কি, যদি সিম্পল ভাষায় বলি, মানে বিক্রিয়াটা খুব ইজিলি ঘটতেছে। ইজিলি ঘটতেছে কার মধ্যে? ধর অ্যানোডে জিঙ্ককে রাখছি আর ক্যাথোডে কপারকে রাখছি, এই জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক দুইটা ইলেকট্রন চাপতেছে, আর ক্যাথোড পাত্রে যে কপার টু প্লাস গুলো আছে, কপার টু প্লাস গুলো এসে ইলেকট্রন গ্রহণ করতেছে। এটা তো বিক্রিয়া। একটা এই দুইটা ঘটনা মিলে তো একটা পূর্ণ বিক্রিয়া হচ্ছে, তাই না? এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে, মানে খুব ইজিলি ঘটতেছে। আর যদি ই অফ সেল এর মান, এটার মান যদি 0 থেকে ছোট আসে, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে না, মানে প্রপারলি ইলেকট্রন গ্রহণ বা ছাড়াছাড়ি হচ্ছে না। হ্যাঁ, আর ই অফ সেল যদি ডাইরেক্ট 0 চলে আসে, তার মানে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। বিক্রিয়াটি সাম্যাবস্থায় মানে কি, বিক্রিয়াটা হচ্ছেই না। বিক্রিয়াটা হচ্ছে না, কেউ ছাপতেছে না, আবার কেউ গ্রহণও করতেছে না। আর ওখানে স্বতঃস্ফূর্ত না হলে প্রপারলি হচ্ছে না। তাহলে আমরা একটা জিনিস জানতে পারছি, বিক্রিয়াটি সাম্যাবস্থায় কখন কখন হয়? যখন হচ্ছে গত ক্লাসে পড়েছি দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপ সমান হয়, এটা তো পড়ে আসার কথা। আই সমান যখন 0 হয়, যখন কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না তখন। আর হচ্ছে ই অফ সেল সমান যখন 0 হয়, এই তিনটা কন্ডিশন হচ্ছে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে আমরা ধরে নিই। তারপর কি বলতেছে? তারপর বলতেছে জিঙ্কের জারণ বিভব বেশি, তাই জিঙ্ককে অ্যানোডে রাখে। আচ্ছা, এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে যার জারণ বিভব বেশি তাকে আমরা সবসময় কেন অ্যানোডে রাখি? যার জারণ বিভব কম তাকে সবসময় কেন ক্যাথোডে রাখি? কারণ যার জারণ বিভব কম তার বিজারণ বিভব বেশি। হ্যাঁ, ক্যাথোডে কেন সবসময় বিজারণ হয়? এটা কেমনে হচ্ছে, এটা কেমনে বুঝছি যে জারণ বিভব বেশি হলেই যে ইয়াকে রাখতে হবে, মানে যার জারণ বিভব বেশি তাকে অ্যানোডে রাখতে হবে, যার জারণ বিভব কম তাকে ক্যাথোডে রাখতে হবে, এটা কেমনে বুঝছি আমরা? হ্যাঁ, এই প্রশ্নটা তো এতদিন ছিল, আমি বলছিলাম না এতদিন সব ক্লিয়ার দিয়ে আসে, কিন্তু সবগুলা ব্যাখ্যা হবে, সবগুলা ব্যাখ্যা পাই যাবি। এই আস্তে আস্তে হচ্ছে আমরা মুভির ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, একদম ইজি জিনিস ভাই, সব দুনিয়া সব ইজি জিনিস এই এই চ্যাপ্টারে। জিঙ্কের জারণ বিভব বেশি, তার মানে বিজারণ বিভব কম। কপারের জারণ বিভব কম, তার মানে বিজারণ বিভব বেশি। কারণ আমরা লিলি কে কেনা মেগাবাই লেজনে ফিরে নিরসনা পাবে হাই কুলাঙ্গার হাজিস পিটাবে আমায়, এই যে এই সিরিজটার মধ্যে আমরা উপর থেকে নিচে জারণ বিভব কমতেছে। হ্যাঁ, কিন্তু উপর থেকে নিচে তার মানে কি বিজারণ বিভব বাড়তেছে, এটা তো আমরা পড়ে আসছি, এগুলো বেসিক গুলা। হুম,
ইভেন আমরা এটাও জানছি যে জিঙ্কের জারণ বিভব হচ্ছে জারণ কিভাবে প্রকাশ করে, সব কোষ সংকেত কিভাবে লেখে, অর্ধ কোষ সংকেত কিভাবে লেখে, এগুলো গত ক্লাসে পড়াই দিয়ে আসছি, আশা করি আজকে আর বুঝাইতে হবে না। এখানে দেখ জিঙ্ক টু প্লাস মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে, মানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ছে। হ্যাঁ, তার মানে এটা জারণ বিভবের মান দেওয়া আছে, জারণ বিভব হচ্ছে +0.76 ভোল্ট। হ্যাঁ, জিঙ্কের বিজারণ বিভব কি হবে তাহলে, -0.76 ভোল্ট হবে। আর জিঙ্কের যে বিজারণ বিভবটা কিভাবে লিখবো, এবার হবে জিঙ্ক টু প্লাসটা আগে হবে, জিঙ্ক টু প্লাস স্ল্যাশ জিঙ্ক, মানে আগে ছিল জিঙ্ক টু প্লাস, দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে। হ্যাঁ, বিজারণ বিভব কেমনে লিখতে, জারণ বিভব কেমনে লিখতে, এগুলো গত ক্লাসে পড়া দিয়ে আসছি, কোষ সংকেত কিভাবে লিখতে হয়। তাহলে ই অফ কপারের এটা কিসের মান, অবশ্যই জারণ বিভবের মান, কারণ কপার থেকে কপার টু প্লাস হচ্ছে। হ্যাঁ, জারণ বিভবের মান, তার কপারের জারণ বিভবের মান হচ্ছে +0.34 ভোল্ট। তাহলে বিজারণ বিভব কত হবে, -0.34 ভোল্ট। তাহলে জাস্ট চিহ্নটা উল্টে যাবে, এখানে যদি মাইনাস থাকতো এটা প্লাস হয়ে যেত, এরকম। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। বিজারণ বিভব জারণ বিভব একে অপরের জাস্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট, সমমান বিশিষ্ট। এখন তুই আমারে বল যে ধর আমরা একবার জিঙ্ককে অ্যানোডে রাখবো, কপারকে একবার অ্যানোডে রাখবো, তাহলে কেন আমরা সবসময় জিঙ্ককে অ্যানোডে রাখতেছি, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কপারকে কেন রাখতেছি না। হ্যাঁ, ওকে, তাইলে দেখ আমি এখন একটা কাজ করি, স্ক্রিনশট নিই এটার। এ দেখ, তার মানে এখানে তোর সামনে আমি জারণ বিভব বিজারণ বিভব দুইটার মান রাখছি। কথার কথা ধর আমরা এবার জিঙ্ককে প্রথমে জিঙ্করে হচ্ছে অ্যানোডে রাখতেছি। জিঙ্করে যদি অ্যানোডে রাখি তাহলে ই অফ অ্যানোড, ই অফ কি হবে, জিঙ্ক জিঙ্ক টু প্লাসে পরিণত হয়। এটা তো অ্যানোডের চিহ্ন তাই না, অ্যানোডের সংকেত, কারণ অ্যানোডে সবসময় জারণ হয়। প্লাস ই অফ সেলের মানটা কি আসতেছে দেখি, ই অফ সেল সমান প্লাস কপারে কি হচ্ছে, কপারে কিন্তু ক্যাথোডে কপারকে যেতে এবার ক্যাথোডে রাখতেছি, তার মানে ক্যাথোডে সবসময় বিজারণ হয়, তার মানে কপারের বিজারণ বিভবের মানটা রাখতে হবে। বিজারণ বিভবকে কিভাবে প্রকাশ করে, কপার টু প্লাস ছিল, এখন হয়ে গেছে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না। এখন তুই আমাকে বল জিঙ্কের জারণ বিভবের মান লিখতে হবে, জিঙ্কের জারণ বিভব কোনটা, +0.76 লিখলাম, 0.76। কপারের বিজারণ বিভব লিখতে হবে, কপারের বিজারণ বিভব কোনটা, -0.34, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -0.34 ভোল্ট। তাহলে আনসার কত আসতেছে, আনসার একটা পজিটিভ মান বিশিষ্ট আসবে, পজিটিভ মান বিশিষ্ট কোন একটা মান আসবে। কেন পজিটিভ মান বিশিষ্ট কেন কোন একটা মান আসবে, কারণ 0.76 0.34 থেকে বড়। হ্যাঁ, তাহলে 0.76 থেকে 0.34 বাদ দিলে বিয়োগ দিলে পজিটিভ মান আসবে, তাই না। তার মানে পজিটিভ মান আসা মানে কি, ই অফ সেল মানে ই অফ সেল হচ্ছে কি, 0 থেকে বড় পজিটিভ মান আসা, +1 +2 আসা, যে মানেই আসুক 0 থেকে বড়। আর 0 থেকে বড় হলে বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে। আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার মানে কারেন্ট আমরা প্রপারলি পাচ্ছি, কারেন্ট আমরা কি পাচ্ছি, প্রপারলি পাচ্ছি। কারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত করতেছে কেন, কারণ জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়তেছে, ওই দুইটা ইলেকট্রন ছেড়ে ওইটাতে তার দিয়ে ফ্লো হয়ে কপারের কাছে আসতেছে, এই যে তার দিয়ে ফ্লো হচ্ছে অনবরত, এটার কারণে আমরা কারেন্ট পাচ্ছি। তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত করতেছে মানে কি, আমরা কারেন্ট প্রপারলি পাচ্ছি। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আমরা বলতে পারি যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। ওকে, কিন্তু এখন যদি উল্টা হইতো, আমরা এবার কপারকে অ্যানোডে রাখবো, জিঙ্ককে ক্যাথোডে রাখবো। কপারকে যদি অ্যানোডে রাখি তাহলে ই অফ সেল সমান কি হচ্ছে দেখি, এটা অন্য কালি দিয়ে লিখি, তখন ই অফ সেল সমান কি হচ্ছে দেখি। আচ্ছা, তাহলে ই অফ সেল এখন কি হবে, ই অফ সেল যদি এখন আমরা কপারকে যদি অ্যানোডে রাখি আর জিঙ্ককে যদি ক্যাথোডে রাখি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কপারকে যেহেতু এখন আমরা অ্যানোডে রাখতেছি, তাহলে কপারের জারণ বিভবের মান লিখতে হবে। এখানে কপারের জারণ বিভবের মান কোনটা, কপারের জারণ বিভবের মান হচ্ছে +0.34 ভোল্ট, তাহলে লিখলাম আমরা +0.34 ভোল্ট, +0.34 ভোল্ট প্লাস এবার জিঙ্কের যেহেতু ক্যাথোডে রাখছি, তার মানে কি জিঙ্কের বিজারণ বিভবের মান লিখতে হবে। তার জিঙ্কের বিজারণ বিভবের মান কত, -0.76, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, -0.76। এখন তুই আমারে বল এই মানটা কি কখনো পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, +0.34 বড় নাকি 0.76 বড়, অবশ্যই 0.76 বড়, কারণ ছোট মান থেকে বড় মান বিয়োগ দিচ্ছি, তার মানে কি আনসার সবসময় কি আসবে, নেগেটিভ আসবে। আর নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত নয় তার মানে প্রপারলি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না,
ইলেকট্রন গ্রহণ বা ছাড়াছাড়ি হচ্ছে না প্রপারলি ভাবে। আর প্রপারলি ভাবে না হলে তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে না প্রপারলি ভাবে। আর প্রপারলি ভাবে যদি কারেন্ট ফ্লো না হয় তো আমরা কারেন্ট পাচ্ছি না ঠিকভাবে। সেই জন্য যার বিভবের মান বেশি তাকে সবসময় অ্যানোডে রাখতে হয়, আর যার বিজারণ বিভবের মান বেশি তাকে সবসময় ক্যাথোডে রাখতে হয়। অর্থাৎ সহজ ভাষায় বলে যার বিভবের মান বেশি তাকে অ্যানোডে, আর যার বিভবের মান কম তাকে ক্যাথোডে রাখতে হয়। আর সেই জন্য হচ্ছে অ্যানোডে সবসময় জারণ, ক্যাথোডে সবসময় বিজারণ। তো এই কথাগুলো এখানে লেখা আছে। এখানে এই গ্রাফটা দিয়ে কিছুই বুঝাই নাই, জাস্ট বুঝাইছে যে যদি 0.34 আর 0.76 হিসাব করা হয় তার মানে 0.76 এর মান বড়, কারণ 0.76 ডান দিকে অবস্থিত, এদিকে মান বাড়তেছে। হ্যাঁ, কিন্তু মাইনাস দিয়ে হিসাব করলে কিন্তু -0.34 কিন্তু -0.76 থেকে বড়। হ্যাঁ, তার মানে কি বিজারণ বিভব কার বেশি? বিজারণ বিভব অ্যাকচুয়ালি কপারের বেশি, আর জারণ বিভব হচ্ছে জিঙ্কের বেশি। হ্যাঁ, এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছুই না, আমি যা বুঝেছি এতক্ষণ তাই একটু বুঝলে হবে। হ্যাঁ, এটা তো সহজ জিনিস, জাস্ট মাইনাস হিসাব করলে তখন -0.34 বড় হয়ে যাচ্ছে, -0.76 ছোট হচ্ছে, আর পজিটিভ দিয়ে হিসাব করলে +0.76 বড় হচ্ছে, আর হচ্ছে +0.34 হচ্ছে 0.76 থেকে ছোট হচ্ছে। তারপর হচ্ছে এবার হচ্ছে পাত্রের ক্ষয় রিলেটেড ম্যাথ কিন্তু আসে, সব থেকে বেশি ম্যাথ আসে কিন্তু পাত্রের ক্ষয় রিলেটেড ম্যাথ গুলা বেশি আসে। পাত্রের ক্ষয় রিলেটেড ম্যাথ গুলা কি, এতক্ষণ যা শিখছি তাই, শুধু এখন এক্সট্রা জিনিস করতে হবে। হুম, দুইটা কেস পড়াইলে জিনিসটা বুঝে যাবি। তো জিঙ্ক সালফেট দ্রবণকে আমরা কপারের পাত্রে রাখতেছি, এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে কপার সালফেটের দ্রবণকে আমরা জিঙ্কের পাত্রে রাখতেছি। তাহলে দুই রকম কেস হবে, দেখি কোন কেসে কি ঘটতেছে। প্রথম কথা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণকে আমরা কপারের পাত্রে রাখতেছি, তার মানে এখানে একটা যে পাত্র আছে এই পাত্রটা হচ্ছে কপারের পাত্র। হ্যাঁ, আর এই কপারের পাত্রে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ রাখছি। এখন কি ঘটবে, এটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে পাত্রের অঙ্কগুলো করার ক্ষেত্রে, পাত্রের ক্ষয় রিলেটেড অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে যাকে পাত্র হিসেবে ধরতেছি তাকে আমরা অ্যানোডে রাখবো, যাকে পাত্র হিসেবে ধরতেছি তাকে আমরা কিভাবে কোথায় রাখবো, অ্যানোডে রাখবো। আর যাকে দ্রবণ হিসেবে ধরতেছি তাকে আমরা ক্যাথোডে রাখবো। রাখার পর এরপর কি করবো, আমরা ই অফ সেল বের করবো। এরপর কি করবো, স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত না সেটা হিসাব করবো। এখন আমাকে বল, বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে কি? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যে বিক্রিয়া ঘটতেছে, কিন্তু এই ক্ষেত্রে বিক্রিয়া কার আর কার মধ্যে ঘটতেছে? দ্রবণ আর পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটে যাচ্ছে, তাই না? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত মানে কি? বিক্রিয়া ঘটতেছে একদম সঠিকভাবে, ভালোভাবে বিক্রিয়া ঘটতেছে। এখন বিক্রিয়া ঘটতেছে এখন কার ক্ষেত্রে? দ্রবণ আর পাত্রের মধ্যে। এখন দ্রবণ আর পাত্রের মধ্যে যদি বিক্রিয়া ঘটে যায় তার মানে পাত্র ক্ষয় হইতে থাকবে না, কারণ পাত্র তো বিক্রিয়া করে ফেলতেছে দ্রবণের সাথে, পাত্র ক্ষয় হইতে থাকবে। তার মানে এই ক্ষেত্রে বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত আসে, ই অফ সেলের মান যদি স্বতঃস্ফূর্ত আসে, তার মানে পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে পাত্র ক্ষয় হচ্ছে। হ্যাঁ, আর যদি স্বতঃস্ফূর্ত না আসে তার মানে কি পাত্রের সাথে দ্রবণের বিক্রিয়া সঠিকভাবে হচ্ছে না। আর সঠিকভাবে না হলে মানে কি পাত্রের ক্ষয়টা কম হচ্ছে, তার মানে পাত্র ক্ষয় কম হচ্ছে। এই ক্ষেত্রে উল্টা উল্টা ঘটনা আর কি। এই ক্ষেত্রে পজিটিভ আসা মানে পাত্র ক্ষয় হচ্ছে, আর নেগেটিভ আসা মানে পাত্র ক্ষয় হচ্ছে না, রেজাল্ট নেগেটিভ আসা মানে। তাহলে আমরা এখন একটু হিসাব করি। তার মানে প্রথম কেসে আমরা কপারকে পাত্র হিসেবে ধরছি, তার মানে অ্যানোডে রাখবো কাকে? কপারকে রাখবো। হ্যাঁ, আর দ্রবণ হিসেবে কাকে কাকে রাখছি? জিঙ্ক সালফেটকে, তার মানে জিঙ্ককে এবার কোথায় রাখবো? ক্যাথোডে রাখবো। কপারকে অ্যানোডে রাখবো, জিঙ্ককে ক্যাথোডে রাখবো। এখন আমাকে বল, কপারকে কপারকে যদি আমরা ইয়াতে রাখি, কিসে রাখি? এই যে এটা হচ্ছে এই কেসটা, এটা হচ্ছে কেস ওয়ান, ঠিক না? এই ক্ষেত্রে কপারকে আমরা অ্যানোডে রাখছি, আর কপারের মানটা আমরা জারণ বিভবের মানটা বসাইছি। জারণ বিভবের মান কোনটা? এই যে কপার থেকে যে কপার 2+ হচ্ছে, যে কপার থেকে কপার 2+ হচ্ছে কোথায়? এই যে কপার থেকে কপার 2+ হচ্ছে, কপার থেকে কপার 2+ হচ্ছে, এটা তো জারণ বিভবের মান, তাই না? আর জিঙ্কটা রাখবো আমরা ক্যাথোডে যেহেতু জিঙ্কটা রাখছি, তার মানে আমরা এবার কি করবো, জিঙ্কের বিজারণ বিভবের মানটা বসাবো। জিঙ্কের বিজারণ বিভব কোনটা? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে, মানে এটা বিজারণ বিভবের মান, তাই না? -0.76 হচ্ছে, তাহলে -0.76 বসাবো। তার ক্ষেত্রে এই ক্ষেত্রে মান আসতেছে নেগেটিভ। আর নেগেটিভ মানে কি? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে না। আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ভাবে না ঘটে তাহলে পাত্র আর দ্রবণের মধ্যে বিক্রিয়াটা ভালোভাবে হচ্ছে না, তার মানে পাত্র ক্ষয় হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এবার যদি আমরা জিঙ্কের পাত্রে, এই যে কোথায়, এবার যদি আমরা জিঙ্কের পাত্রে কপারের একটা দ্রবণ নিই, তার মানে পাত্র হিসেবে এবার কাকে নিচ্ছি? জিঙ্কটা নিচ্ছি, তার মানে জিঙ্ককে এবার অ্যানোডে রাখবো। এই যে জিঙ্ককে অ্যানোডে রাখছি, আর কপারকে ক্যাথোডে রাখছি। জিঙ্কের জারণ বিভবের মান বসাইছি, কপারের বিজারণ বিভবের মান বসাইছি।
আনসার আসছে পজিটিভ। পজিটিভ মানে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে। আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার মানে কি পাত্র আর দ্রবণের মধ্যে বিক্রিয়া হয়ে যাচ্ছে, তার মানে পাত্র ক্ষয় হচ্ছে। তার মানে পাত্র ক্ষয় রিলেটেড ম্যাথগুলো আমি বুঝাইতে পারছি আশা করি। তার এই কথাগুলো এখানে লেখা আছে, এগুলো নিজেরা পড়ে ফেলবি। এখানে বুঝাবার আর কিছু নেই, আমি যা বুঝাবার বুঝাই ফেলছি। এখন হচ্ছে যে এই যে ম্যাথ করার স্টেপ কিভাবে, যে পাত্র তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করি, এরপর ইএমএফ বের করি। ইএমএফ মানে ই অফ সেল আর কি। ইএমএফ যদি 0 থেকে ছোট আসে তাহলে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে। কারণ কেন, ইএমএফ 0 থেকে ছোট মানে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে না, আর স্বতঃস্ফূর্তভাবে না ঘটলে পাত্র ক্ষয় হচ্ছে না, আর পাত্র ক্ষয় না হলে আমরা পাত্রটা ব্যবহার করতে পারি। তার মানে পাত্র ক্ষয় রিলেটেড ম্যাথগুলো আমরা প্রায় ভুলে ফেলি। পাত্র ক্ষয় রিলেটেড ম্যাথগুলো মনে রাখতে হবে, যদি পজিটিভ আসে তাহলে পাত্র রাখা যাবে না, পাত্রের মধ্যে দ্রবণ রাখা যাবে না, কারণ বিক্রিয়া করে ফেলবে। যদি আনসার নেগেটিভ আসে তাহলে হচ্ছে পাত্র হিসেবে রাখা যাবে। হ্যাঁ, এটা ভুলে ফেলা যাবে না। আর এমসিকিউর জন্য যদি এইসব ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো আসলে আমরা শর্টকাট একটা টেকনিক আছে যে পাত্র হিসেবে রাখা যাবে কি, পাত্র হিসেবে কপার ইউজ করা যাবে কিনা, পাত্র হিসেবে জিঙ্ক ইউজ করা যাবে কিনা, এই রিলেটেড ম্যাথগুলো সংক্ষেপে করে বলতে পারি। সংক্ষেপে কেমনে করতে পারি, তড়িৎ রাসায়নিক সারি কোনগুলা, লিলি কেকিনা মেগাবেল এজেনেফির নিরসরা পাবে হয় কুলেঙ্গার হাজিয়াস পিটাবে হয়। এই সারির মধ্যে যে নিচে থাকবে তাকে যদি পাত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে দ্রবণ পাত্রে রাখা যাবে। হ্যাঁ, শর্টকাট কথা, যে নিচে থাকবে, এটা শুধু এমসিকিউর জন্য। এটা কেন, কারণ যে নিচে থাকবে তাকে আমরা কোথায় রাখতেছি, তাকে আমরা পাত্র হিসেবে ব্যবহার করতেছি। পাত্র হিসেবে ব্যবহার করতেছি মানে কি অ্যানোডে রাখতেছি, তাই না? যে নিচে থাকবে, মানে কি সে অ্যানোডে থাকবে, মানে যার জারণ বিভব কম তাকে আমরা অ্যানোডে রাখতেছি। তার মানে যার জারণ বিভব বেশি তাকে আমরা ক্যাথোডে রাখতেছি। তার মানে আনসারটা অলওয়েজ নেগেটিভ আসবে। হ্যাঁ, তো নেগেটিভ আসলে এটাকে আমরা পাত্র তো অবশ্যই রাখা যাবে, কারণ নেগেটিভ আসা মানে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে না। তাহলে এই রিলেটেড ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা করে ফেলি। যে বলতেছে 1 মোলার ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণে টিনের পাত্রে জমা রাখা যায় কিনা ব্যাখ্যা করো। যেখানে প্রশ্নের মধ্যে বলে ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে ম্যাঙ্গানিজ স্ল্যাশ ম্যাঙ্গানিজ 2+, তার মানে এটা জারণ বিভবের মান দিয়ে দিছে নাকি বিজারণ বিভবের মান দিয়ে দিছে? অবশ্যই জারণ বিভবের মান দিয়ে দিছে, কারণ আগে ছিল ম্যাঙ্গানিজ, এখন হয়ে গেছে ম্যাঙ্গানিজ 2+। হ্যাঁ, কারণ দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে তো 2+ হয়। তার মানে ম্যাঙ্গানিজের জারণ বিভবের মান দিয়ে দিছে +1.81 ভোল্ট, সরি +1.18 ভোল্ট। আর টিনের সঙ্গে কি অ্যাসেন না, এটা তো জানা যায়, টিনের সংকেত হচ্ছে অ্যাসেন। হ্যাঁ, অ্যাসেন এর ক্ষেত্রে বিজারণ বিভবের মান দিয়ে দিচ্ছে নাকি জারণ বিভবের মান দিয়ে দিচ্ছে? অ্যাসেন এর ক্ষেত্রে জারণ বিভবেরই মান দিয়ে দিচ্ছে, কারণ অ্যাসেন থেকে অ্যাসেন 2+ হচ্ছে, যেটার মান দিয়ে দিচ্ছে +0.137 ভোল্ট। ওকে, তার মানে দুইটারই জারণ বিভবের মান দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছে, বলছে টিনের পাত্রে। পাত্র হিসেবে ইউজ করা হচ্ছে টিনকে। পাত্র হিসেবে যাকে ইউজ করা হয় তাকে আমরা অ্যানোড হিসেবে রাখি, তাই না? তাকে আমরা অ্যানোড হিসেবে রাখি। তার মানে ই অফ অ্যানোড, ইএমএফ বের করার ক্ষেত্রে ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোডের ক্ষেত্রে ই অফ অ্যানোড হিসেবে রাখবো ই অফ এসএন স্ল্যাশ এসএন 2+ কে। আর অ্যানোডে আমরা জারণ বিভবের মান বসাই, আর প্রশ্নে দেওয়াও আছে জারণ বিভবের মান, তার মানে 0.137 ভোল্ট ডাইরেক্ট বসাই দিব। হ্যাঁ, প্লাস ম্যাঙ্গানিজকে এখন আমরা রাখতেছি, কারণ ম্যাঙ্গানিজ আছে দ্রবণ হিসেবে আছে না, ম্যাঙ্গানিজকে এখন আমরা দ্রবণ হিসেবে যেহেতু রাখতেছি, তাহলে ম্যাঙ্গানিজকে আমরা ক্যাথোডে রাখতেছি, আর ক্যাথোডে সবসময় বিজারণ বিভব হয়। হ্যাঁ, এখন ম্যাঙ্গানিজের বিজারণ বিভবের মান কত, তো বিজারণ বিভবের কি মান দিয়ে দিছে? না, দেয় নাই। ম্যাঙ্গানিজের জারণ বিভবের মান দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে আমরা যে কোনো একটা বিভবের মান জানলে অপর একটা বিভবের মান বের করে ফেলতে পারি। যেহেতু ম্যাঙ্গানিজের জারণ বিভবের মান দেওয়া আছে, বিজারণ বিভবের মান কত হবে? জারণ বিভবের মান যদি +1.18 ভোল্ট হয় তাহলে বিজারণ বিভবের মান হবে -1.18 ভোল্ট। তার মানে এই ক্ষেত্রে বসাবো -1.18 ভোল্ট। তো দুইটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাসের উপর এবার ইয়ে করবি 0.137 -1.18। আর এটা ক্যালকুলেটারে বসালে কত হবে? মাইনাস মাইনাস আসতেছে, রেজাল্টে মাইনাস আসতেছে। আর মাইনাস আসতেছে মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে না। বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে না কার মধ্যে? দ্রবণ আর পাত্রের মধ্যে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে না। তার মানে কি পাত্র ক্ষয় হবে না। পাত্র ক্ষয় হওয়া না, যা ক্ষয় হচ্ছে না মানে কি পাত্র হিসেবে টিনকে রাখা যাবে। তার মানে ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণকে টিনের পাত্রে রাখা যাবে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, কোষ সংকেত লেখার একটা সিস্টেম আমরা গত ক্লাসে দেখাই দিচ্ছি যে কোষ সংকেত কিভাবে লিখতে হয়। সলিড থেকে অ্যাকুয়াস হচ্ছে, আর অ্যাকুয়াস থেকে সলিড হচ্ছে, এগুলো তো আমরা জানি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার হচ্ছে, আর মাঝখানে দুইটা দাগ থাকা মানে হচ্ছে লবণ সেতু থাকা। লবণ সেতু থাকা। কিন্তু মাঝে মাঝে কোষ সংকেত আরেকভাবে লেখা যেতে পারে। যখন প্রশ্নের মধ্যে একটু ঘুরে যাওয়ার ট্রাই করে তখন হচ্ছে কোষ সংকেতটা লিখতে একটু একটু এডিট করতে হয় কোষ সংকেতটা, তবে আহামরি কিছু না।
তার কথার কথা প্রশ্নের মধ্যে বলে দিছে এই যে জিঙ্কের যে দণ্ডটা ইউজ করা হচ্ছে অ্যানোড দণ্ড আর কপার যে ক্যাথোড দণ্ডটা ইউজ করা হচ্ছে, জিঙ্কের মধ্যে এই দণ্ডের চারপাশে একটা প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়েছে। আর কপারের ক্ষেত্রে প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়েছে, মানে ক্যাথোডের ক্ষেত্রে চারপাশে প্লাটিনামের একটা কি প্রলেপ দেওয়া হয়েছে, যে প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়েছে। এবং প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়েছে, এটা তো আমাদেরকে কোষ সংকেতে প্রকাশ করতে হবে। কোষ সংকেতে কিভাবে প্রকাশ করব? তখন কোষ সংকেতটা আগের মতনই লিখবো। অ্যানোডের ক্ষেত্রে শুরুতে একটা প্লাটিনাম কমা লাগাই দিব, আর ক্যাথোডের ক্ষেত্রে লাস্টে হচ্ছে কমা প্লাটিনাম লাগাই দিব, যে প্লাটিনামের একটা প্রলেপ দেওয়া আছে, এটা বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কিন্তু স্ল্যাশের জায়গায় কমাও দেওয়া যেতে পারে, শুধু কমা। কমা মানে কি, জিঙ্ক আগে আগে ছিল জিঙ্ক, কমা জিঙ্ক 2+ পরিণত হয়েছে, মানে আর কপার 2+ ছিল, এখানে স্ল্যাশের জায়গায় কমাও ইউজ করা যায় মাঝে মাঝে। তো প্রশ্নের মধ্যে কমা ইউজ করলে, তারপর প্লাটিনাম ইউজ করলে, এখানে একটা প্লাটিনাম ইউজ করলে, এখানে একটা প্লাটিনাম ইউজ করলে ভয় পাওয়া যাওয়ার কোনো কারণ নেই। এখানে প্লাটিনাম ইউজ করা মানে হচ্ছে প্লাটিনামের প্রলেপ দেওয়া আছে। হ্যাঁ, আয়নের ক্ষেত্রে প্রলেপের সংকেতটা আগে লিখতে হয়, ক্যাথোডের ক্ষেত্রে প্রলেপের সংকেতটা কমা দিয়ে পরে লিখতে হয়। তাহলে এখন হচ্ছে প্রশ্ন যে 25°C তাপমাত্রায় প্লাটিনাম স্ল্যাশ, এই যে প্লাটিনাম, আমি হচ্ছে স্ল্যাশের জায়গায় স্ল্যাশ কমা যে কোনো একটা ইউজ করা যায়। হ্যাঁ, এখানে প্লাটিনাম কমা ইউজ না করে স্ল্যাশ ইউজ করছে। হ্যাঁ, তাহলে Sn2+ কমা Sn4+, মানে এখানে আবার স্ল্যাশের জায়গায় কমা ইউজ করছে, উল্টাই করে দিচ্ছে। এগুলো দেখলে আবার ভয় পাওয়া যাওয়ার কিছু নেই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে, এখানে তোমাকে প্রথমে বলে দিচ্ছে যে 25°C তাপমাত্রায় Sn2+ Sn4+ কম পরিণত হচ্ছে, তার মানে কি জারণ বিভব, তাই না? কারণ আগে ছিল 2+, এখন আরো 4+ হয়ে গেছে। হ্যাঁ, মানে আরো দুইটা ইলেকট্রন চাচ্ছে। এখানে আগে ছিল Fe2+, এখন হয়ে গেছে Fe3+। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে জারণ বিভবের কথা বলে দেওয়া আছে। তড়িৎদ্বারে প্রমাণ জারণ বিভবের মান মাইনাস এত মাইনাস এত, মানে দুটারই জারণ বিভবের মান দিয়ে দিছে মাইনাস মাইনাস করে। হ্যাঁ, বলতেছে নিম্নলিখিত কোষ বিক্রিয়ার ইএমএফ কত হবে। ইএমএফ কোষ বের করতে বলছে নিম্নলিখিত মানে এ সংকেতের, ওরা যে আকারে সংকেত দিয়ে দিছে সেই সংকেতের ইএমএফ কত হবে। এখন আমরা দেখি ওরা সংকেতে কি বলতেছে। ওরা সংকেতে বলতেছে প্লাটিনামের প্রলেপ দেওয়া আছে, এরকম একটা অ্যানোড দণ্ড Sn2+, Sn4+, মানে কি হচ্ছে, তার মানে অ্যানোডে রাখছে কাকে? টিনকে, মানে Sn কে রাখছে অ্যানোডে। হ্যাঁ, তার মানে কি ক্যাথোডে রাখছে কাকে? আয়রনকে। তার মানে আয়রনের সংকেত কিভাবে হবে? Fe3+ থেকে Fe2+ হচ্ছে, এই যে Fe3+ থেকে Fe2+ হচ্ছে, আর প্লাটিনাম প্রলেপ দেওয়া আছে। হ্যাঁ, তার মানে এখানে তো দুইটারই জারণ বিভবের মান দেওয়া আছে। যেহেতু আমরা অ্যানোডে রাখছি Sn কে, তার মানে Sn এর জারণ বিভবের মানটা লিখবো, এখানে জারণ বিভবের মানটা লিখবো যেটা ওরাই দিয়ে দিছে। আর -0.77 ভোল্ট, এটা কার? এটা হচ্ছে যে আয়রনের জারণ বিভবের মান দিয়ে দিছে। কিন্তু আয়রনের ক্ষেত্রে এখানে কোন নিম্নলিখিত কোষ সংকেত থেকে দেখা যাচ্ছে আয়রনকে আমরা ক্যাথোডে রাখছি, আর আয়রনকে ক্যাথোডে রাখা মানে কি, এখানে বিজারণ বিভবের মান বসাইতে হবে। তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, +0.77 ভোল্ট। তার আনসার আসতেছে 0.62 ভোল্ট। আনসার এটাই। অঙ্কগুলো নিজে প্র্যাকটিস করতে হবে। আর এইগুলো হচ্ছে অ্যানোডে কি ঘটতেছে, ক্যাথোডে কি ঘটতেছে, এগুলো লেখা আছে আর কি। এগুলো লিখে দিলে পরীক্ষার নাম্বার একটু বেশি পাওয়া যায়, বা নাম্বার কাটার কোনো সুযোগ হয় না। অ্যানোডে কি ঘটতেছে, অ্যানোড হচ্ছে দেখা যাচ্ছে Sn2+ Sn4+ এ কনভার্ট হচ্ছে। তার মানে Sn2+ নিশ্চয়ই দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, Sn4+ এ কনভার্ট হচ্ছে। আর আয়রনের ক্ষেত্রে, ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে, Fe3+ Fe2+ এ কনভার্ট হচ্ছে। তার মানে Fe3+ Fe2+ এ কখন কনভার্ট হয়? একটা Fe3+ যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন একটা Fe2+ এ কনভার্ট হয়। কিন্তু আমরা তো জানি যে জারণ বিজারণ বিক্রিয়া ইয়াভাবে ঘটে, সাইমালটেনিয়াসলি ঘটে, মানে একসাথে ঘটে, কখনো অর্ধভাবে ঘটে না। তার মানে ও দুইটা ইলেকট্রন চাচ্ছে, ওর দুইটা ইলেকট্রনই গ্রহণ করা লাগবে। তার মানে দুইটা Fe3+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা Fe2+ এ কনভার্ট হচ্ছে। এখানে মান সব দেওয়া আছে, এগুলো মানটা এগুলো বসাই দিলে আনসার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি আরেকটা অঙ্ক দিছে এখানে, আরেকটা অঙ্ক কি দেখা যাচ্ছে, নিচের কোষটির জন্য অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া এবং সর্বমোট কোষ বিক্রিয়াটি লেখো। ওকে, এটা তো ইজি অঙ্ক। যদি আয়রনের হচ্ছে যে বিজারণ বিভবের মান দিয়ে দিছে, আয়রনের বিজারণ বিভবের মান দিয়ে দিছে, কিন্তু Fe3+ থেকে Fe2+ হচ্ছে। আর ক্লোরিনেরও বিজারণ বিভবেরই মান দিছে, Cl2 থেকে Cl- হচ্ছে, মানে মাইনাস ইলেকট্রন গ্রহণ করতেছে। হ্যাঁ, তার মানে দুইটারই বিজারণ বিভবের মান দেওয়া আছে। তবে তুমি যেভাবে কোষটি লিখেছো তার স্বতঃস্ফূর্ত হবে কিনা যুক্তি দাও, না হলে কিভাবে স্বতঃস্ফূর্ত হবে ব্যাখ্যা করো। আমি কোষটা কিভাবে লিখছি, আমি কোষটা লিখছি এভাবে লিখছি। প্রথম প্রশ্ন আমাদেরকে তারা কি বলছে, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়ার সর্বমোট কোষ বিক্রিয়া। এটা কোনো ব্যাপার ভাই? অ্যানোড বিক্রিয়াতে কি হচ্ছে দেখি তো। আমরা কোষটা লিখছি যেহেতু এভাবে, এখানে দেখা যাচ্ছে এই কোষ সংকেতের মধ্যে অ্যানোডের আছে ক্লোরিন, ক্লোরিন মাইনাস ক্লোরিন 2 তে পরিণত হচ্ছে।
তার মানে কি দুইটা ক্লোরিন মাইনাস দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন 2 তে পরিণত হচ্ছে, কারণ ক্লোরিন তার সিঙ্গেল মৌল আকারে থাকতে পারে না, দ্বিপারমাণবিক অণু না ক্লোরিন। তাহলে একটা ক্লোরিন মাইনাস যদি এখানে Cl2 তে কনভার্ট হচ্ছে, এটা তো বলে দিয়েছি একটা Cl মাইনাস Cl2 তে কনভার্ট হচ্ছে, তার মানে Cl মাইনাস কখন Cl2 তে কনভার্ট হয়, দুইটা Cl মাইনাস যখন দুইটা করে ইলেকট্রন ছেড়ে দেয় তখন Cl2 তে কনভার্ট হচ্ছে। এটা হচ্ছে আয়রন বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে, ক্যাথোড বিক্রিয়াতে হচ্ছে আয়রন 3 প্লাস আয়রন 2 প্লাস এ কনভার্ট হচ্ছে। আয়রন 3 প্লাস এখানে যেহেতু ও যেহেতু দুইটা ইলেকট্রন ছাড়ছে, ওর দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। হ্যাঁ, এখন আয়রন 3 প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2 প্লাসে কনভার্ট হয়, তার মানে দুইটা আয়রন 3 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা আয়রন 2 প্লাসে কনভার্ট হচ্ছে। এটা হচ্ছে আয়রন বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। এবার সমগ্র কোষ বিক্রিয়াটা লেখার সময় টিক চিহ্নে এই পাশেগুলো এক প্রথমে লিখবো, তারপর টিক চিহ্নের এই পাশেগুলো টিক চিহ্নের বাম পাশেগুলো এক পাশে লিখবো, টিক চিহ্নের ডান পাশেগুলো এক পাশে লিখে দিব, শুধু ইলেকট্রনগুলো লেখার দরকার নেই, কারণ ইলেকট্রনগুলো কাটাকাটি চলে যায়, এগুলো তো কালকে গত ক্লাসে শিখাইছি। তার মানে প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেছে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে কোষটা সাজাইছি এটাতে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, কেমনে বের করবো। তা এখানে দেখা যাচ্ছে এভাবে সাজানো অনুসারে ক্লোরিনকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করতেছি। হ্যাঁ, তার মানে ক্লোরিনের ক্ষেত্রে জারণ বিভবের মান বসাবো, ইএমএফ সমান হচ্ছে ই অফ অ্যানোডে আমরা ক্লোরিনের জারণ বিভবের মান বসাবো। দেওয়া আছে বিজারণ বিভবের মান, বিজারণ বিভবের মান বসানো যাবে না, তার মানে এটা এটা মাইনাস 1.358 ভোল্ট হবে, ঠিক না। যেহেতু বিজারণ বিভবের মান হচ্ছে 1.358 ভোল্ট, তাহলে জারণ বিভবের মান কত হবে মাইনাস 1.358 ভোল্ট। তাহলে জারণ বিভবের মান বসাই দিছি। আর আয়রনের বিজারণ বিভবের মান বসাইতে হবে, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়রনকে আমরা ক্যাথোডে রাখছি। বিজারণ বিভবের মান বসাই দিলে দেখা যাবে বিক্রিয়াতে আনসার নেগেটিভ আসতেছে। নেগেটিভ আসতেছে মানে কি স্বতঃস্ফূর্ত হবে না। তার মানে স্বতঃস্ফূর্ত করানোর জন্য কি করতে হবে, ক্লোরিনকে বসাইতে হবে ক্যাথোডে আর আয়রনকে বসাইতে হবে অ্যানোডে। তখন কোষ সংকেত কি হবে, তখন কোষ সংকেত হবে, যেহেতু আয়রনকে এবার আমরা অ্যানোডে বসাইছি, অ্যানোডে বসাইলে জারণ বিভবের মান বসাইতে হবে। জারণ বিভবের মান কেমনে বসে, Fe2 প্লাস Fe3 প্লাস এ কনভার্ট হচ্ছে, তখন উল্টাই যাবে। Fe3 প্লাস Fe2 প্লাস কনভার্ট হলে তো বিজারণ বিভব হবে, এবার Fe2 প্লাস স্ল্যাশ Fe3 প্লাস হবে, আর Cl2 স্ল্যাশ Cl মাইনাস হবে, উল্টাই যাবে আর কি জাস্ট। জারণ বিভব কেমনে লেখে, বিজারণ বিভব কেমনে লেখে, এগুলো একবার ক্লিয়ার হয়ে গেলে এগুলো আর কখনো ভুল হবে না। এবার হচ্ছে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব এটা কাকে বলে, এটা জ্ঞানমূলকে আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে। মোট কথা প্রমাণ অবস্থায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিংবা 298 কেলভিন তাপমাত্রায় কোনো কোষের বিভবকে, মানে কোনো একটা কোষের পূর্ণ কোষের ইএমএফ যেটা আর কি, ওটাকে প্রমাণ কোষ বিভব বলতেছে। প্রমাণ কোষ বিভবকে ইএমএফ নট কিংবা ই নট সেল দিয়ে প্রকাশ করতে হয়। হ্যাঁ, তো ইনর সেল দিয়ে প্রকাশ করতে হয়। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করতেছি সবগুলো আসলে প্রমাণ কোষ বিভব বিজ্ঞান। কেন প্রমাণ কোষ বিভব কিছু বলে দেওয়া না থাকে, আমরা ধরে নিই, মনে মনে ধরে নিই এটা 25 ডিগ্রি সেলসিয়াস কিংবা 298 ডিগ্রি কেলভিনেই হচ্ছে। হ্যাঁ, অ্যানোডের প্রমাণ জারণ বিভব শুধু অ্যানোডের হিসাব করলে, মানে অর্ধকোষ হিসাব করলে তখন কি হবে, ই নট অফ অ্যানোড। ক্যাথোডের প্রমাণ জারণ বিভব হিসাব করলে ই নট অফ ক্যাথোড। ওকে, তাহলে ই নট অফ সেল সমান ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড 25 ডিগ্রি সেলসিয়াস। মানে এটা প্রমাণ কোষ বিভব লেখার সিস্টেম আর কি, শুধু নট লাগাই দিলে হচ্ছে। এতক্ষণ যা শিখছ তাই। তারপর হচ্ছে নির্দেশক তড়িতার। নির্দেশক তড়িতার থেকে প্রশ্ন নরমালি আসলে ইদানিং আসতেছে, আগে আসতো না নির্দেশক তড়িতার থেকে। তো নির্দেশক তড়িতার বোঝাবার আগে একটু ওয়েট কর। ওকে, নির্দেশক তড়িতার। যেসব তড়িৎদ্বারের সাহায্যে, আচ্ছা তড়িৎদ্বার মানে কি, এই যে অ্যানোডের একটা দণ্ড, এই অ্যানোডের একটা দণ্ড একটা তড়িৎদ্বার, ক্যাথোডের একটা দ্বন্দ্ব, এটা একটা তড়িৎদ্বার, ক্যাথোডের দ্বন্দ্ব একটা ক্যাথোড তড়িৎদ্বার। হ্যাঁ, তো এখন নির্দেশক তড়িৎদ্বার, আচ্ছা নির্দেশক তড়িৎদ্বার কি, নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে ধর জিঙ্কের একটা দণ্ড, কপার একটা দণ্ড। জিঙ্ক তার মানে একটা তড়িৎদ্বার, জিঙ্কের একটা তড়িৎদ্বার আছে, কপার একটা তড়িৎদ্বার আছে। আমি সবসময় জিঙ্কের কপার দিয়ে করতেছি কারণ এটা বেশি আসে, আর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিলে বাকিগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে জিঙ্কের তড়িৎদ্বার, কপারের তড়িৎদ্বার। ধর কথার কথা আমরা জিঙ্কের তড়িৎদ্বারের জারণ বিভবের মান জানি, জিঙ্কের তড়িৎদ্বারে আমরা কিসের বিভবের মান জানি, জারণ বিভবের মান জানি। আর জিঙ্কের তড়িৎদ্বারের জারণ বিভবের মান জানলে আমরা কপারের বিজারণ, এই জিঙ্কের তড়িৎদ্বার জারণ বিভবের মান দিয়ে আমরা কপারের বিজারণ বিভবের মান বের করে ফেলাকে আমরা নির্দেশক তড়িৎদ্বার বলতেছি। কারণ নির্দেশক তড়িৎদ্বার এই ক্ষেত্রে কিন্তু জিঙ্ক, এই ক্ষেত্রে কিন্তু কপার নির্দেশক তড়িৎদ্বার না। জিঙ্ককে ইউজ করে আমরা একটা অজানা তড়িৎদ্বারের বিভব বের করতেছি, জিঙ্ককে ইউজ করে আমরা একটা অজানা তড়িৎদ্বারের বিভব বের করতেছি।
কেমনে বের করতেছি এটা আমি বলবো। যে নির্দেশক তড়িৎদ্বার কি সেটা বোঝাবার জন্য। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কি? যেসব তড়িৎদ্বারের সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা যায় তাকে নির্দেশক তড়িৎদ্বার বলে। ধর এখানে একটা দণ্ড আছে, এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে একটা তড়িৎদ্বার আছে। এখন এই তড়িৎদ্বারের বিভব আমরা জানি, এই তড়িৎদ্বারের বিভব আমরা জানি, কিন্তু এই তড়িৎদ্বারের বিভব আমরা জানি না। এখন এই তড়িৎদ্বারের বিভব আমরা কেমনে বের করব? কোনো কিছুই না, এই তড়িৎদ্বারের সাথে এই তড়িৎদ্বারের সাথে একটা কারেন্টের তার লাগানোই থাকে, তাই না? যেটাতে আমরা বুঝতে পারি যে গ্যালভানোমিটার লাগানো থাকে, এই গ্যালভানোমিটার দিয়ে যখন কারেন্ট যায় তখন বুঝতে পারি যে কি কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, সাথে আমরা এখন এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিব। ভোল্ট মিটার লাগাই দিব, ভোল্ট মিটার কি করে? বিভব পার্থক্য নির্ণয় করে, দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে। এই ভোল্ট মিটার দুই প্রান্তের কোন দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করবে? এই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করবে আর এই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করবে না। এই ভোল্ট মিটার এই প্রান্তের এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভবের পার্থক্য নির্ণয় করবে। ভোল্ট মিটার সবসময় বিভবের পার্থক্য নির্ণয় করে, তার মানে এই প্রান্তে বিভব যা আর এই প্রান্তে বিভবটা দুটার বিয়োগফল বের করবে যে এই ভোল্ট মিটার। হ্যাঁ, আর দুটার বিয়োগফল বের করে ফেলতে পারলেই আমরা তো বের করে ফেলতে পারতেছি আনসার। কারণ কেন? কারণ এই ভিটা অ্যাকচুয়ালি ইএমএফ, এই ভিটা অ্যাকচুয়ালি ইএমএফ, ঠিক আছে? কথার কথা ধর এখানে একটা নির্দেশক তড়িৎদ্বার আছে, এখানে হচ্ছে অজানা তড়িৎদ্বার আছে। হ্যাঁ, আচ্ছা অজানা তড়িৎদ্বারটা আমরা অন্য কালার দিয়ে লিখি। হ্যাঁ, এখানে ধর অজানা তড়িৎদ্বার আছে। তাহলে এখন আমরা যদি দুইটা তার দিয়ে যুক্ত করি, এখানে যদি এটা তো গ্যালভানোমিটার যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা দেখা যাবে, আরেকটা তার দিয়ে যুক্ত করছে, এখানে হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার যুক্ত করছে। ভোল্ট মিটার কি করে? ধর এ প্রান্তের বিভব হচ্ছে যে ভি এ আর এই প্রান্তের বিভব হচ্ছে যে ভি বি, ঠিক আছে? এখন আমরা এই প্রান্তের বিভব তো আমরা জানি, কারণ এটা নির্দেশক তড়িৎদ্বার, যেটা জানা বিভব দিয়ে আমরা অজানা তড়িৎদ্বারের বিভব বের করবো, তাই না? এখন দেখ এটার বিভব তো আমরা জানি, তার মানে ভি এ আমরা জানি, আর ভি হচ্ছে যে বি সমান হচ্ছে যে ভি এ মাইনাস ভিবি, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে। এখানে ভি এ আগে হয়, ভিবি আগে হয় না। কারণ ভি এ কেন আগে হয়? কারণ অ্যানোডে আমরা যাকে রাখি তার জানার বিভব মান বেশি হয়, সেজন্য আমরা ওকে ভি এ কে আগে রাখি, ভি এ মাইনাস ভিবি। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা ভিটাও পেয়ে যাচ্ছি, ভিটা পেয়ে যাচ্ছি, কারণ ভিটা তো আমরা ভোল্ট মিটারে প্রকাশ পাচ্ছে, ভোল্ট মিটারে তো প্রকাশ পাচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এটা তো আমরা মেশিনে দেখতে পাচ্ছি দুই প্রান্তের বিভব পার্থক্য কত। ভিও পেয়ে গেছি, ভি এ তো আমরা জানি, তো এখান থেকে যে আমরা ভিবি বের করতে পারবো না, তো ভিবি সমান কি হবে? ভি মাইনাস ভি এ। এখান থেকে আমরা ইজিলি এই ভিবিটাও বের করে ফেলতে পারতেছি, মানে ক্যাথোড ডটের বিভব আমরা বের করে ফেলতে পারতেছি। এইটাই হচ্ছে নির্দেশক তড়িৎদ্বারের কাজ। এক্ষেত্রে নির্দেশক তড়িৎদ্বার কোনটা? নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে এটা, এই ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে যে যদি অজানা তড়িৎদ্বারের বিভব যদি বিজারণ বিভব বের করতে বলে, বিজারণ বিভব বের করতে বলে আমরা যেটা আমরা জানা তড়িৎদ্বার মানে নির্দেশক তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোডে ইউজ করব আর অজানাটাকে ক্যাথোডে ইউজ করব। আর যদি অজানা তড়িৎদ্বারের জারণ বিভব বের করতে বলে তখন আমরা নির্দেশক তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোডে ইউজ করব আর অজানা তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোডে ইউজ করব। আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে এটা ঘড়িটা হচ্ছে ভোল্ট মিটার দেখতে কেমন সেটা আর কি, এই যে কাটা দেখাচ্ছে 20 30 40 50 60 এবং ঘড়ি কাটার মতন, ঘড়ির মতন। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড বা ক্যাথোডে ব্যবহার করা যায়, বুঝতে পারছি? তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা যা বলছি এতক্ষণ। সিলেক্ট হচ্ছে না কেন? এ দেখ, যদি জিঙ্কের জারণ বিভব বের করতে বলে তার মানে আমরা জিঙ্কে রাখবো অ্যানোডে, নির্দেশক তড়িৎদ্বারকে রাখবো ক্যাথোডে। আর জিঙ্কের বিজারণ বিভব বের করতে বলে জিঙ্কে রাখবো আমরা ক্যাথোডে, নির্দেশক তড়িৎদ্বারকে রাখবো অ্যানোডে। কপারের জারণ বিভব বের করতে বললে কপারকে রাখবো অ্যানোডে, নির্দেশক তড়িৎদ্বারকে রাখবো ক্যাথোডে। কপারের বিজারণ বিভব বের করতে বললে কপারকে রাখবো ক্যাথোডে আর নির্দেশক তড়িৎদ্বারকে রাখবো অ্যানোডে। আশা করি বুঝাতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের সিস্টেম অনুসারে রাখতে হবে আর কি, এটাতে এতক্ষণ বুঝিয়ে দিয়ে আসলাম। এখন হচ্ছে যে নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। হ্যাঁ, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার গুলো অনেক দামি। কেন অনেক দামি? কারণ এখানে প্লাটিনামের প্রলেপ ইউজ করা হয় আর প্লাটিনাম অনেক দামি হয়। হ্যাঁ, সেজন্য এটা হচ্ছে অনেক দামি। আর প্রমাণ মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের এক্সাম্পল কি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। হ্যাঁ, আর মুখ্য নির্দেশক তড়িৎদ্বার একদম প্রপার মানটা দেয়। প্রপার মানটা কেন দেয়? আর মুখ্য নির্দেশক তড়িৎদ্বার গুলোর ইএমএফ শূন্য, ইএমএফ শূন্য। হ্যাঁ, ওই যে আমি বলি এটা কিছু বুঝোস না, আমি বুঝছি। এখানে আমরা জানা তড়িৎদ্বার হিসেবে ওকে ইউজ করছি না, মানে এই দণ্ডটাকে জানা তড়িৎদ্বার হিসেবে ইউজ করছি না।
আর জানা তড়িৎদ্বার মানে কি, এই তড়িৎদ্বারের বিভব আমরা জানি। আর কথার কথা, এটা যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হয়, মানে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হয়, তাহলে ওর ইএমএফ টা হবে শূন্য, মানে ওর বিভব যে শূন্য এটা আমরা জানি, ওর ইএমএফ শূন্য, ডাইরেক্ট শূন্য, এটা শূন্য মান। আর শূন্য দিয়ে হিসাব করতে সহজে, তখন বি এ সমান আমরা শূন্য ধরবো। বি এ সমান শূন্য হলে এখানে যে মানটা দেখাবে, এখানে যে মানটা দেখাবে এটাই ভিবি, এটাই ভিবির মান, অজানা তড়িৎদ্বারের বিভবের মান, কারণ এটার মান তো শূন্য। তার মানে আমরা ডাইরেক্ট এখানে যে মানটা দেখাচ্ছে এটাই ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, মানটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি অজানা তড়িৎদ্বারের, মানে এই তড়িৎদ্বারের বিভব পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো শূন্য হলে সুবিধা। আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার যেগুলো আছে এগুলো হচ্ছে ইএমএফ বরাবর শূন্য হয় না, এগুলো ইএমএফ নট ইকুয়াল জিরো। যেমন হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার, এগুলো এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে, কারণ নিচের কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, নিচের কোনটি গৌণ নির্দেশক তড়িৎদ্বার, এগুলো এমসিকিউ আসে। হ্যাঁ, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অবশ্যই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ইএমএফ কত, শূন্য ভোল্ট, এগুলো এমসিকিউ তে আসে। হ্যাঁ, এই যে এখানে কথার কথা ধর, ক্যালোমেল তড়িৎদ্বার ইউজ করা হচ্ছে, ক্যালোমেল তড়িৎদ্বার। এখন ক্যালোমেল তড়িৎদ্বার তো গৌণ নির্দেশক তড়িৎদ্বার, মানে কি, মানে হচ্ছে যে ইএমএফ শূন্য হবে না, তার মানে কথার কথা ধরলাম ইএমএফ শূন্য থেকে একটু বেশি, 0.5 ভোল্ট। হ্যাঁ, ইএমএফ হচ্ছে 0.5 ভোল্ট। আর ক্যাথোডে আমরা রাখছি কপারে, আর কপারের বিভব আমরা বের করতে চাচ্ছি। কেমনে বের করবো, তখন হচ্ছে বি সমান ভিএ মাইনাস ভিবি, যেখানে বি হচ্ছে 0.5, আর ভিবি, ভি তো ভি এর মান হচ্ছে, আচ্ছা এটা এখানে নিয়ে গেছে, ভিবি সমান, তার মানে কি হবে, ভিবি সমান ভি মাইনাস ভি এ, নতো ভি এ মাইনাস ভি হবে। ভি এর মান তো আমরা জানি 0.5, আর ভি এর মান হচ্ছে যেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর ভিবির মান হচ্ছে কত হবে, ভিবির মান হচ্ছে আমরা বের করব এভাবে করে। এবার ধর ক্যালোমেল তড়িৎ, জিঙ্কের জারণ বিভব বের করতে বলছে, জারণ বিভব কেন বের করবে, তার মানে এবার ক্যালোমেল তড়িৎদ্বারকে আমরা ক্যাথোডে রাখবো, কারণ জিঙ্কের যা অজানা তড়িৎদ্বার তার জারণ বিভব যেতে বের করতে বলছে, তার মানে অজানা তড়িৎদ্বারকে আমরা অ্যানোডে রাখবো, ক্যালোমেলকে এবার রাখবো কোথায়, ক্যাথোডে। এবার ক্যাথোডে রেখে আবার সেম ভাবে হিসাব করে দিব, ভি এর সমান, এবার হবে ভি এর সমান, যেটা ভি এ বের করতে বলছে, ভি এর সমান ভি প্লাস ভিবি। আর এখানে ভি এর মান হচ্ছে যেটা আছে আমরা এখানে পাচ্ছি, আর ভিবির মান তো আমরা জানি, কারণ এটা আমাদের জানা তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার। তাহলে আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে যে এই যে প্রমাণ জারক বিভব, সরি প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, এগুলা ডিটেলসে করবো। হ্যাঁ, এগুলো কঠিন, এগুলো একদম ইজি জিনিস, চিত্র দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই।